হ্যালো স্টুডেন্ট, আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। তো আগের যে ভিডিওতে আমরা দেখেছি পিরিয়ডিক টেবিল সম্বন্ধে আলোচনা হচ্ছে। আমাদের পিরিয়ডিক টেবিলের হিস্ট্রি নিয়ে আগের একটা ভিডিও বানিয়েছি, আগের যে টপিকটা নিয়ে আলোচনা করেছি আগের ভিডিওতে। তো আজকে যেটা হবে তার পরের যে জিনিসটা আমাদের জানতে হবে, পিরিয়ডিক টেবিল সম্পর্কে একটা বিস্তৃত ধারণা। মানে পিরিয়ডিক টেবিলটা এখন দেখলে মনে হচ্ছে কি না একটা এই ছবি আছে, কিছু অ্যাটম আছে, এরকমভাবে সাজানো আছে। কিন্তু এই জিনিসটা যখন জানবো আমরা, আমার যখন ক্লাসটা শেষ হবে, এই ভিডিওটা যখন শেষ হবে, তখন তোমরা এইটার সম্বন্ধে পিরিয়ডিক টেবিলের প্রতিটা এলিমেন্টকে এখানে কেন বসানো আছে, কেন এখানে বসানো আছে, সেটা কিন্তু এই এই কনসেপ্টটা কিন্তু তোমাদের ক্লিয়ার হবে। তাহলে এই যে মডার্ন পিরিয়ডিক টেবিল, এইটা সম্পর্কে একটা ডিটেলটা জানবো আমরা এই ক্লাসেতে। আর কি না, ইলেকট্রনিক কনফিগারেশন। আমরা জানি যে মডার্ন পিরিয়ডিক টেবিলটা টোটালটাই বেস করে আছে কিসের উপরে না, অ্যাটমিক নাম্বারের ওপরে, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্কের উপরে, তাই তো? তাহলে পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে ইলেকট্রনিক কনফিগারেশনের আবার মানে পরমাণু ক্রমাঙ্ক নিয়েই তো আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা করি। তো তার রেসপেক্টে আমাদের পিরিয়ডিক টেবিলের যে এলিমেন্টগুলো যে যে জায়গায় বসানো আছে সেটা কিভাবে হয়েছে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে জানব। কেমন? তাহলে চলো শুরু করি। প্রথমেই আমরা কিন্তু আগের দিনেতেই জেনেছিলাম যে পিরিয়ডিক টেবিলের কি না, এখানে 18টা পিরিয়ডিক টেবিলের কি আছে, 18টা গ্রুপ আছে, তাই না? এখান থেকে শুরু করে যদি আমি 18টা যাই, মডার্ন পিরিয়ডিক টেবিলের যেটা মেন কনসেপ্ট, 18টা গ্রুপ আছে আর 7টা পিরিয়ড আছে। পিরিয়ড অর্থাৎ পর্যায় আছে, পিরিয়ড আছে, 7টা পিরিয়ড আছে। তো এটা তো অলরেডি আমরা জেনে গেছি। এবারে যে জিনিসটা জানবো সেটা হলো কি, সেটা হচ্ছে যে আমরা এন, এই জিনিসটা এটা কি, এটা যখন আমরা অ্যাটমিক মানে এর আগের যে চ্যাপ্টারটা আছে ক্লাস 11-এর, সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। তো সেখানে আমরা কি পড়েছিলাম না, কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে একটা ধারণা হয়েছিল, তাই না? কোয়ান্টাম নাম্বার বলতে কি, আমাদের মুখ্য কোয়ান্টাম নাম্বার ছিল, গৌণ কোয়ান্টাম নাম্বার ছিল, যেটাকে আমরা এন দিতাম আর কি, মুখ্য কোয়ান্টাম নাম্বার, গৌণ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ছিল, তারপরে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ছিল, স্পিন কোয়ান্টাম নাম্বার ছিল, এরকম 4টে কোয়ান্টাম নাম্বার ছিল। তো সেগুলো আমরা পড়েছি যথারীতি। তো এইখানে যেটা এটার মুখ্য কোয়ান্টাম নাম্বারের আমরা কি করতাম না, যেটা হচ্ছে কক্ষ সংখ্যা, তাই না? এটাকে ডিফাইন করতো, বা সেল নাম্বার এন দিয়ে ডিফাইন করা হতো। এখন এটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারের ক্ষেত্রে, অ্যাটমিক স্ট্রাকচার যখন আমরা পড়েছি। কিন্তু এখানে আমরা এই যে এন, এই এনটা কি ডিফাইন করব পিরিয়ডিক টেবিলে, কি না পিরিয়ড নাম্বার, পিরিয়ড নাম্বার, ঠিক আছে? অর্থাৎ পর্যায় সংখ্যা, যেটা কত নম্বরে, এনটা দেখে বোঝা যাবে যে কত নম্বর পিরিয়ডে আছে, 6 নম্বরে আছে না 7 নম্বরে আছে না 8 নম্বরে, 8 নম্বর তো নেই, 4, 3, 2, এগুলোর মধ্যে আমরা কিন্তু বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে এই এনটাকে যদি জানতে পারি তাহলে আমরা কি বলতে পারবো না কোন পিরিয়ডে আছে, সেটা ইজিলি ডিটেক্ট করা যাবে, তাই তো? তাহলে দেখো এবারে আমি একটা যে কোনো একটা এন অর্থে আমি এখানে লিখে দিচ্ছি, এনটা কি আউটার সর্ববহিস্থ কক্ষ, যেটা ঠিক আছে, আউটার মোস্ট সেল, এটা একটি পিরিয়ড। ওকে, তো এবারে দেখা যাক হাইড্রোজেনের ক্ষেত্রে নিচ্ছি। হাইড্রোজেনের কত অ্যাটমিক নাম্বার, কত হাইড্রোজেনের 1, তাই তো? 1 থেকে জেনারেলি 1 থেকে 30 মানে 30 অবধি তোমরা যদি মনে রাখো তাহলে কিন্তু মোটামুটি একটা 11-12-এর পক্ষে ঠিকঠাক আছে। টোটাল যদি আমরা কি মনে রাখতে পারি না, ওই পরমাণু ক্রমাঙ্ক যেটা, সেটা যদি মনে রাখি 1 থেকে 30 অবধি। চলো তারপরে হাইড্রোজেনের কি তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কি পাবো, 1s1,
তাই তো, একটা ইলেকট্রন এসে এসে ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো থাকতে পারে, দুটো। তাহলে এখানে কটা আছে ইলেকট্রন, কটা আছে, একটা। তাহলে এখানে কি বসাবো না 1s1। ওকে, তো এইখানে একটাই কিন্তু সেল আছে এবং সেটাই আউটার মোস্ট, সেটা কি না 1। তাহলে এখানে n ইজ ইকুয়াল টু লিখতে পারি 1 এবং এটাই কি পিরিয়ড। বুঝে গেল? তাহলে দেখো 1 নম্বর পিরিয়ডে হাইড্রোজেন আছে, তাহলে এখানে আমি যদি দেখি 1 নম্বর পিরিয়ডে দেখতে পাচ্ছি 1 লেখা আছে, 1 নম্বর পিরিয়ডে কে আছে, হাইড্রোজেন আছে। ওকে, চলো এবারে দেখি, তো হাইড্রোজেন নিলাম, আরও দুটো তিনটে এক্সাম্পল নিই, তাহলে আরও ভালো কনসেপ্টটা ক্লিয়ার হবে। এবার লিথিয়াম নিই, যদি লিথিয়ামের কত 3 মানে এটার যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি, তোমরাও করতে থাকো, 1s2 2s1, তাই তো 1s2 2s1। তাহলে এক্ষেত্রে n কোনটা হচ্ছে, আউটার মোস্ট শেল কোনটা, 2। তার মানে কি এটাই হলো পিরিয়ড, এটাই পিরিয়ড। দেখে নেবো আমরা লিথিয়াম 2 নম্বর পিরিয়ডে আছে কিনা। দেখো লিথিয়াম 2 নম্বর পিরিয়ডে আছে। ওকে, আচ্ছা আমি আরও একটা নিচ্ছি এক্সাম্পল, অক্সিজেনের নিচ্ছি। অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন করছি, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত, 8। তার মানে যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি তাহলে কি পাবো, 1s2 2s2 1s2 2s2 2p4। ঠিক আছে, 1s2 2s2 2p4। তাহলে দেখো এখানে n হচ্ছে কোনটা, 2। তাহলে n ইজ ইকুয়াল টু 2, মানে পিরিয়ড 2 নাম্বার পিরিয়ডে অক্সিজেন থাকবে। দেখে নাও 2 নাম্বার পিরিয়ড অক্সিজেন। ওকে, তো এরকম করে যদি আমরা করতে থাকি, আমরা সোডিয়ামের নিচ্ছি আবার। সোডিয়ামের দেখা যাক, সোডিয়ামের কত 11 মানে এটা 1s2 2s2 2p6 3s1। দেখো এখানে n কত, n হচ্ছে 3, মানে 3 নাম্বার পিরিয়ডে সোডিয়াম থাকবে। ঠিক আছে, আবার যদি আমরা অ্যালুমিনিয়ামের নিই, অ্যালুমিনিয়ামের কত 13 মানে এখানে 1s2 2s2 2p6 3s2 3p1। আউটার মোস্ট অরবিটাল কত, কোনটা 3 এর রেসপেক্টে sp আসছে, তার মানে এখানে 3 মানে এটাও 3 নাম্বারে থাকবে। দেখো 3 নাম্বারে এখানে দেখি অ্যালুমিনিয়াম আছে। ঠিক আছে, তো এরকম করে আমি যদি আরও করি, পটাশিয়ামের যদি করি, পটাশিয়াম কত 19 মানে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, তাই না, 4s1। 2 আর 2 4, 6 4 10, 10 আর 8 18 19। তাহলে এখানে আউটার মোস্ট অরবিটাল কোনটা, n ইজ ইকুয়াল টু 4 লিখতে পারি। 4 মানে এটাই পিরিয়ড। চলো 4 নম্বর পিরিয়ডে দেখা যাক পটাশিয়াম আছে নাকি, আছে। বোঝা গেল, ক্লিয়ার হয়েছে জিনিসটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি কি, যেটা n, যেটাকে আমরা অ্যাটমিক স্ট্রাকচারে আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলতাম, এবং যেটাই ছিল কি, যেটাকে আউটার মোস্ট মানে অরবিট সেল নাম্বার ডিফাইন করতো, যেটার রেসপেক্টে কে এল এম এন এগুলো আমরা পড়েছিলাম। তো সেগুলোই হচ্ছে কি এখানে, ওই এনটাই হলো কি এখানে পিরিয়ড নাম্বার। তাহলে বোঝা গেল জিনিসটা। ঠিক আছে, এবার দেখো আরেকটা নিচ্ছি আমি, স্ক্যান্ডিনিয়াম Sc21। স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে নিই 21, কী হবে ইলেকট্রনিক কনফিগারেশন, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d1। ওকে, তো এখানে একটু কনফিউশন হবে। দেখো এখানে 2 আর 2 4, 6 আর 4 10, 10 আর 2 12 আর 6 18 আর 2 20 আর 1
21। এখানে একটু কনফিউশন হবে। কনফিউশনটা কি না, এটা 3p6 1। কনফিউশনটা কি না, এখানে আউটার মোস্ট অরবিট কোনটা, আউটার মোস্ট সেল কোনটা না, কোনটা কি এখানে সবাই জেনারেলি যে 3Dতে আমার ডিতে হচ্ছে, তার মানে ডি হতে পারে, তাই না? ডি হচ্ছে মানে ডিতে হতে পারে। কিন্তু দেখো এখানে হচ্ছে 4 হচ্ছে আউটার মোস্ট অরবিট, মানে এখানে n = 4, মানে 4 নম্বর পিরিয়ডে আমরা পাবো স্ক্যান্ডিনেভিয়ামকে। বোঝা গেল? এখন এই জিনিসটা হলো কি জন্য, 4s আগে এলো, ডি পরে যাচ্ছে কি জন্য? এটা সেই আমরা এই অ্যাটমিক স্ট্রাকচারে এটাও পড়েছিলাম, আব্বাউ প্রিন্সিপাল। আব্বাউ প্রিন্সিপাল কি বলেছিল যে অরবিটালে ইলেকট্রনগুলো ফিল্ড হবে কিভাবে, অরবিটালে ইলেকট্রনগুলো ফিল্ড হবে অ্যাকর্ডিং টু দ্য অরবিটাল এনার্জি, অ্যাকর্ডিং টু দ্য ইনক্রিজিং অর্ডার অফ অরবিটাল এনার্জি লেভেল, তাই তো? মানে অরবিটালের যে এনার্জি লেভেলের যত বাড়বে, মানে ক্রমাগত বাড়তে থাকবে, এবং সেই অনুযায়ী কিন্তু ইলেকট্রনগুলো ভর্তি হয়ে যাবে। তো সেই রেসপেক্টে আমরা আব্বাউ প্রিন্সিপাল পেয়েছিলাম, এবং তাই জন্যই কিন্তু এই কনফিগারেশন পাচ্ছি। তাহলে এখানে স্ক্যান্ডিনেভিয়ামের ক্ষেত্রে আমরা দেখব ডি অরবিটাল, মানে ডি সবসময় ইনার অরবিটাল থাকে। আর যেটা হচ্ছে যে এক্ষেত্রে কি না, 4টাই হচ্ছে মানে 4s জেনারেলি কি ডি অরবিটাল, আমি আসছি এরপরে জেনারেল কনফিগারেশনগুলো, প্রতিটা এস ডি পি এদের জেনারেল কনফিগারেশন আমরা বলছি। তো মেনলি যেটা আব্বাউ প্রিন্সিপাল, সেই রেসপেক্টে কিন্তু আমাদের ওই ইলেকট্রনিক কনফিগারেশনগুলো করা হয়। তো সেই জন্য এটার কি স্ক্যান্ডিনেভিয়াম বা টাইটানিয়াম, ভ্যানাডিয়াম এদের ক্ষেত্রে প্রত্যেকটারই দেখো 4 হচ্ছে আউটার মোস্ট সেল, তাই 4টাই হবে n বা পিরিয়ড নাম্বার। ওকে, তাহলে আমরা যদি জেনারেল লিখতে পারি কি আব্বাউ প্রিন্সিপাল অনুযায়ী কি লিখি, 1s যদি ইনক্রিজিং অর্ডার অফ অরবিটাল এনার্জি লেভেল লিখতে থাকি, তাহলে কি পাবো, 1s, দেন 2s, দেন 2p, দেন 3s, 3p, 4s, 3d, 4p, তাই না? তারপর হবে 5s, তারপর হবে 4d, 5p। ওকে, তাহলে দেখো এক্ষেত্রে আমরা যে ইলেকট্রনিক কনফিগারেশন করেছিলাম এবং যে রেসপেক্টে বলছি, এখানে কি আউটার মোস্ট n = 1। ওকে, তার মানে এটা আমরা যদি পিরিয়ড বলি, এটা কত নম্বরে, 1 নম্বর পিরিয়ডে, ফার্স্ট পিরিয়ডে হবে 1s মানে, ঠিক আছে? কারণ কি n = 1, এখানে দেখো এই দুটোর ক্ষেত্রে n = 2, মানে পিরিয়ড সেকেন্ড পিরিয়ডে হবে, আচ্ছা এগুলোর ক্ষেত্রে কি n = 3, মানে থার্ড পিরিয়ডে হবে। ওকে, আচ্ছা এইটার ক্ষেত্রে কি হবে, 4s, 3d, 4p, এদের ক্ষেত্রে কি আউটার মোস্ট অরবিটাল কোনটা, আউটার মোস্ট, মানে n = কি 4, তার মানে এটা ফোর্থ পিরিয়ডে হবে, হলো? আচ্ছা এইবার এটা গোড়াটাই ফোর্থ পিরিয়ড, মানে n = 4, এটার ক্ষেত্রে কি হবে, n = 5, মানে ফিফথ পিরিয়ড হবে। বোঝা গেল? এবারে 6 পিরিয়ড আর 7 পিরিয়ডের জন্য জেনারেল যে অরবিটালগুলো ইনভলভড সেগুলো আমরা দেখব। 6 পিরিয়ডের জন্য কি হয়, এখানে কি আছে, ল্যান্থানাইডস আছে, আবার 7 পিরিয়ডে অ্যাক্টিনাইডস আছে, তাই না? ল্যান্থানাইড, অ্যাক্টিনাইডস, তাহলে এদের যে জেনারেল যে অরবিটালগুলো ইনভলভ থাকে সেটা হচ্ছে কি 6s, 6p, 6s, 6p, এটা কি 4f, 5d। ওকে, তো এইটা হয়ে গেল কি। আর 7th পিরিয়ডের ক্ষেত্রে আমরা দেখব 7s, 7p, 5f, 6d, যেটা হচ্ছে
অ্যাক্টিনাইডসের ক্ষেত্রে এটা মানে এখানে এন হচ্ছে কত 7, আর এটাতে কি ল্যান্থানাইডসের ক্ষেত্রে এন হচ্ছে 6, এন হচ্ছে 6। ল্যান্থানাইডসটা আছে এখানে, জেনারেল ল্যান্থানাইডসের যখন জেনারেল ফর্মুলা বলবো 1 to 14 হয়ে যাবে এটা, ঠিক আছে। কেবলমাত্র শুধু বলে রাখি যে এটা গোটাটাই 6 পিরিয়ডের জন্য, এটা 7th পিরিয়ডের জন্য জেনারেল যে অরবিটালগুলো ইনভলভ থাকে সেগুলো হচ্ছে 6s 4f 5d 6p। আবার 7th পিরিয়ডের যে অরবিটালগুলো ইনভলভ থাকে সেগুলো কি 7s 5f 6d 7p। বোঝা গেল? এবারে যে জিনিসটা দেখব সেটা হলো আমাদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, ঠিক আছে। জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি না, দেখো মডার্ন পিরিয়ডিক টেবিলের এটা হচ্ছে এস ব্লক এলিমেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে ডি ব্লক এলিমেন্ট, আর এটা হচ্ছে পি ব্লক এলিমেন্ট। ওকে, তো এস ব্লক এলিমেন্ট, ডি ব্লক এলিমেন্ট, পি ব্লক এলিমেন্ট। এস ব্লকের ক্ষেত্রে যদি আমি লিখি, এস ব্লকের ক্ষেত্রে কি দেখতে পাবো না, এসেতে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে? আমরা জানি কি এসেতে সর্বোচ্চ থাকতে পারে দুটো, মানে S1 থেকে 2 হতে পারে, তাই না। লিথিয়ামের ক্ষেত্রে কি S1, বেরিলিয়ামের ক্ষেত্রে S2, S1 S2 S1 S2 S1 S2 S1 S2 S1 S2, এটা কি তাহলে এগুলো টোটালটাই S1। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, NS1 to 2। এটা হচ্ছে এস ব্লকের ক্ষেত্রে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখব কি NS1 to 2। ওকে, তাহলে এস ব্লকের ক্ষেত্রে এনটা কি, এনটা হচ্ছে পিরিয়ড, এনের জায়গায় যদি আমরা 1 বসাই 1 নম্বর পিরিয়ডে, যদি 2 বসাই 2 নম্বর পিরিয়ডে, 3 বসাই 3 নম্বর, 4 এরকম করে হবে। আচ্ছা, এবারে দেখো, এবারে হচ্ছে কি পি ব্লকের ক্ষেত্রে দেখি, পি ব্লকের ক্ষেত্রে কি দেখব, পি ব্লকের ক্ষেত্রে কি দেখা যাবে, পি ব্লকের ক্ষেত্রে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে পিতে, সেটা আমরা অ্যাটমিক যখন ইলেকট্রনিক কনফিগারেশন শিখেছি, মানে ইলেকট্রন বিন্যাস শিখেছি, তখনই এটা জানা হয়ে গেছে। কটা থাকবে? 6টা, তাই তো 6টা থাকবে। তাহলে এটা এরকমভাবে লিখতে পারি NS2 NP1 to 6 জেনারেল ফর্মুলা। কারণ কি, যদি আমি দেখে নিচ্ছি একটা ঠিকঠাক লিখেছি নাকি। বোরনের ক্ষেত্রে কত? 5 দেখো, 1s2 2s2 2p1। তাহলে এটা কি হলো দেখো, NS2 NP1 হলো। তাহলে 1 থেকে এখানে এটা 1p1 p2 p3 p4 p5 p6, বোঝা গেল। তাহলে 1 থেকে 6 অবধি এটাই এখানে লেখা আছে, ঠিক আছে। তাহলে বোরনের ক্ষেত্রে কি হলো 5 NS2, ইলেকট্রন অ্যাটমিক নাম্বার 5, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন ফর পি ব্লক এলিমেন্ট কি NS2 NP1 to 6 হলো। এবারে চলো, এবার কি যাব না, ডি ব্লকের ক্ষেত্রে যাব। ডি ব্লকের ক্ষেত্রে কি রকম ইলেকট্রনিক কনফিগারেশন দেখতে পাচ্ছি না, ডি ব্লকের ক্ষেত্রে কি দেখব না, দেখো NS2 N-1 D 1 to 10, এটা হচ্ছে ডি ব্লকের ক্ষেত্রে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হোয়ার N is period, তাই তো। তো যে কোনো একটা দেখে নিচ্ছি, ধরো আয়রন কত, আয়রন 26, এ দেখো এখানে আছে 26। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন করি, 1s2 2s2 2p6 3s 2 3p6 4s2 3d
6 26টা হয়েছে নাকি দেখো 2 আর 2 4 6 আর 4 10 আর 2 12 আর 6 18 20 আর 6 26 তাহলে এখানে কি ইলেকট্রনিক কনফিগারেশন কি পাচ্ছি জেনারেল ns2 n-1 মানে 4 - 1 n-1 3ই হচ্ছে ডি এখানে কটা থাকতে পারে ডি এর সর্বোচ্চ ইলেকট্রন কটা থাকতে পারে 10টা তাই না তাহলে কি লিখতে পারি 1 to 10 দেখো এখানেও 10টা ইলেকট্রন আছে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা এলিমেন্ট আছে প্রতিটা এটা d1 d2 d3 d4 d5 d6 d7 d8 d9 d10 10টা d1 থেকে শুরু হবে তাহলে এটা কি হলো d6 বোঝা গেল তাহলে জেনারেল ফর ডি ব্লক এলিমেন্টের জন্য লিখতে পারি কি ns2 n-1 d1 to 10 ওকে তাহলে এখানে আমি এটা লিখে দিচ্ছি পি ব্লকের জন্য কি লিখব ns2 n p 1 to 6 ওকে ns2 np 1 to 6 আর ডি ব্লকের জন্য আমরা কি লিখব ডি ব্লকের জন্য n-1 d 1 to 10 ns2 বোঝা গেল হয়েছে এবার রইল কি এফ ব্লক আছে আমাদের এফ ব্লক সবগুলো কি মডার্ন পিরিয়ডিক টেবিলের এই জন্যই অত সর্বজন গ্রাহ্য হয়েছে জিনিসটা কারণ কি সব জিনিসগুলোকে এই পিরিয়ডিক টেবিলে ঠিকঠাকভাবে রাখা সম্ভব হয়েছে একটা প্রপার অ্যারেঞ্জমেন্টে রাখতে পেরেছি আমরা তাই জন্য এত গ্রাহ্য হয়েছে বা এর এত অ্যাকসেপ্টেবিলিটি তাই না চলো এবার এফ ব্লকের ক্ষেত্রে এফ ব্লকে কে কে থাকে বলো তো এফ ব্লক এলিমেন্টগুলো কি জেনারেলি ল্যান্থানাইডস অ্যান্ড অ্যাক্টিনাইডস তাই তো তাহলে এফ ব্লক এলিমেন্ট হচ্ছে এটা যেটা 6 পিরিয়ড এবং 7 পিরিয়ডের ক্ষেত্রে আছে 6 পিরিয়ড এবং 7 পিরিয়ডে আছে ল্যান্থানাইডস এবং অ্যাক্টিনাইডস তো এদের ক্ষেত্রে যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে দেখো 6p 6s আর এদিকে হবে 4f 1 to 14 আর 5d এটা হচ্ছে জেনারেল ফর্মুলা ওকে এস ফুল থাকবে এস ফুলফিল থাকবে কারণ এসে তো এই দুটোতেই এস মানে কি এগুলো S1 S2 এখানে যাচ্ছি যখন কি S1 S2 ফুলফিল হয়ে যাচ্ছে পি ফুল থাকছে না তাহলে এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন আমি কি পাবো না 4f 1 to 14 হবে 5d 0 to 1 হবে আর একটা হচ্ছে 6s2 হবে এটা হচ্ছে জেনারেল ফর্মুলা ওকে দেখে নাও d0 to এই এফ ব্লক এলিমেন্টগুলো মানে f1 to 14 এটা টোটালটা কিন্তু একটাই পিরিয়ডিক টেবিলে একটা রুমে রাখা আছে ঠিক আছে এটা হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিলের একটা ল্যান্থানাইডস মডার্ন পিরিয়ডিক টেবিলের একটা ড্রব্যাকস বলতে পারো ঠিক আছে টোটাল এফ ব্লক এখানে 14 এলিমেন্টস আছে তোমরা দেখতে পারো এখান থেকে গুণে এই যে এখানে লেখা আছে 1 2 3 4 5 এখানে 14টা এলিমেন্টস আছে ল্যান্থানাম থেকে লুটেশিয়াম তো এখানে 14টা এলিমেন্ট কিন্তু এই একটা রুমেতেই রাখা আছে ঠিক আছে তো এইটার জন্য যে জেনারেল ফর্মুলা বা জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন সেটা হচ্ছে এটা তাহলে ওকে এবারে এখানে D1 জেনারেলি D0 থাকে D1 হয় জিডির ক্ষেত্রে জেনারেলি এখানের ক্ষেত্রে D1 হয় তাই জন্য এটা D1 দিয়েছি আমি এখানে D1 হয় ঠিক আছে এবার অ্যাক্টিনয়েডসের ক্ষেত্রেও সেম পাবো আমরা অ্যাক্টিনয়েডসের ক্ষেত্রেও জেনারেল কি ফর্মুলা পাবো একই জিনিস কি না 5f 1 to 14 ঠিক আছে 5f 1 to 14 এখানে লিখিনি এটা 5d হবে 5f 1 to 14
6D আর 7S2, এটা জেনারেল ফর্মুলা ফর অ্যাক্টিনয়েডস 7S2 0 2 1। ওকে, এখানেও 14টা এলিমেন্ট আছে, অ্যাক্টিনয়েডসের ক্ষেত্রেও এখানে আছে যেটা 14টা এলিমেন্টকে একটা রুমে রাখা আছে, এটাও একটা ড্রব্যাকস মডার্ন পিরিয়ডিক টেবিলের ক্ষেত্রে। তাহলে আমরা এখন পর্যন্ত কি কি পড়লাম না, আমাদের দেখো পিরিয়ডিক টেবিলটাকে আমরা আগে একটা ছবির মতো দেখতাম, ঠিক আছে, তো এখন অলরেডি বুঝতে পেরে যাচ্ছি যে দেখো এখানে এস ব্লক এলিমেন্ট মানে এটা S1, এটা S2, এখানে D1 D2 D3 D4 D5 D6 D7 D8 D9 D10, আবার P শুরু হচ্ছে এখানে P ব্লক এলিমেন্ট মানে P1 P2 P3 P4 P5 P6। ওকে, এগুলো শুরু হচ্ছে প্রতিটা শ্রেণীতে এরকম করে আছে, প্রতিটা গ্রুপ এভাবে আছে, D1 গ্রুপ, ঠিক আছে। তাহলে এটা এস ব্লকের মধ্যে আমরা জানি, আবার দেখো রিলেশনটা কেমন না, দুটো ইলেকট্রন থাকতে পারে এস ব্লকে সর্বোচ্চ, তাহলে এস এর 1-এর জন্য এটা S2, ডিতে 10টা ইলেকট্রন থাকতে পারে, 10টা ইলেকট্রন এরভাবে আছে, আবার পিতে 6টা থাকতে পারে, 6টা 1 to 6 এরকমভাবে আছে। তাহলে আমরা এখন এই পিরিয়ডিক টেবিলটা দেখলে আমাদের একটা শুধুই ছবি মনে হচ্ছে না, বুঝতে পারছি জিনিসটা যে মধ্যে কী কীভাবে কেমনভাবে রাখা আছে, তাই না, সেটা একটা আমাদের কনসেপ্ট হয়েছে। ওকে, এবারে আমরা কিন্তু আস্তে আস্তে যখন যাব তখন আরও যে পিরিয়ডিক প্রপার্টিসগুলো আছে, পিরিয়ডিক প্রপার্টিস বলতে কি আয়োনাইজেশন পোটেনশিয়াল, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি, এগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, পিরিয়ডিক টেবিল, মডার্ন পিরিয়ডিক টেবিলের কনসেপ্টটা কী, এই যে পিরিয়ডিক প্রপার্টিসগুলো আছে সেগুলো পিরিয়ডিক্যালি চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু দ্য অ্যাটমিক নাম্বার, পরমাণু ক্রমাঙ্ক বরাবর, তাই না। তো পরবর্তী ক্ষেত্রে আমরা পরের যে ক্লাসগুলো নেবো সেখানে ওই পিরিয়ডিক প্রপার্টিসগুলো নিয়ে আলোচনা করবো এক একটা করে, ঠিক আছে। আপাতত এই যে ইলেকট্রনিক কনফিগারেশনের সঙ্গে আমাদের ইলেকট্রন বিন্যাসের সঙ্গে পিরিয়ডিক টেবিলের কি রিলেশন, কিভাবে বসানো আছে, সেই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার করার দরকার ছিল। এবারে মডার্ন পিরিয়ডিক টেবিলেরও কিছু ড্রব্যাকস আছে। কি কি ড্রব্যাকস আছে না, প্রথমত যে জিনিসটা সবচেয়ে কনফিউজিং সেটা হচ্ছে যে হাইড্রোজেন। হাইড্রোজেনকে নিয়ে যদি ড্রব্যাকস বলি সেটা হচ্ছে কে না, হাইড্রোজেন। হাইড্রোজেনের অবস্থানটাকে দেখো, এখানে আছে কি গ্রুপ 1A, গ্রুপ 1A কে বসানো আছে, তাই না, গ্রুপ 1 পিরিয়ড 1 এখানে বসানো আছে। তো আদৌ কি এই জায়গাটার জন্য হাইড্রোজেনকে বসানো ঠিক হয়েছে এই জায়গাটাই না ঠিক হয়নি, সেটার ব্যাপারে এখনও কনফিউজিং আছে। কারণ দেখো হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি, হাইড্রোজেনের কি 1 অ্যাটমিক নাম্বার, তাহলে যদি কনফিগারেশন করি তাহলে কি পাবো 1s1, তাই না, 1s1 পাবো, একটা ইলেকট্রন এর সাথে বসবে, তাহলে 1s1 মানে একটা ইলেকট্রন যদি এ নেয় তাহলে কি হবে 1s2-তে ফর্ম করবে, 1s2 করবে, 1s2 করবে, 1s2 হচ্ছে কি স্টেবিল, এটা হচ্ছে স্টেবিল, স্টেবিল স্টেবিল মানে যেটা নোবেল গ্যাস কনফিগারেশন তারাও তো স্টেবিল, তার মানে এটা হচ্ছে P6, তার মানে এদের P5 আছে, একটা দিলে আবার P6 হয়ে যাবে। তার মানে আমি বলতে পারি যেটা দেখো নোবেল গ্যাসের যেটা নোবেল গ্যাসের স্ট্রাকচার বা ইলেকট্রনিক কনফিগারেশন তার আগে একটা নিচ্ছি আমরা, ফ্লোরিনকে নিচ্ছি, ফ্লোরিনের কত বলো তো 9 মানে 1s2 2s2 2p5, তার মানে দেখো এখানেও যদি একটা ইলেকট্রন দিই তাহলেও P6 হয়ে যাবে, সেটাও স্টেবিল, আর এখানেও যদি একটা ইলেকট্রন দিই S2 হয়ে যাবে, এটাও স্টেবিল। তাহলে বলতে পারি এই হাইড্রোজেনকে এখানে রাখা যেত হ্যালোজেনগুলোর সাথে, এখানেও রাখতে পারতাম হ্যালোজেনগুলোর সাথে, কারণ এ যদি একটা ইলেকট্রন নেয় নিয়ে যদি স্টেবিল হয়ে যায় লাইক এজ হ্যালোজেনের মতো, কারণ হ্যালোজেনগুলো কি একটা ইলেকট্রন যদি নেয় দিয়ে স্টেবিল হয়ে যায়, তাই না, তাহলে সেম একই ধরনের ইলেকট্রনিক কনফিগারেশন, তাই সেই অনুযায়ী যদি দেখি আমরা কিন্তু এখানে রাখতে পারতাম। 1 নম্বর। 2 নম্বর কি, এদের মতো এই দিকটা জেনারেলি কি, এগুলো হচ্ছে আমাদের মেটাল, এগুলো হচ্ছে নন মেটাল,
এটা হচ্ছে কি নন মেটাল, এটা হচ্ছে মেটাল। আর মাঝের এই যে এখানে এগুলো মেটাল, ট্রানজিশন মেটাল বলে, এদিকে ট্রানজিশন মেটাল বলে। আর এইখানে দেখো কিছু মেটাল আছে, নন মেটাল আছে, এদের মাঝে আবার এই জায়গাটা হচ্ছে কি মেটালয়েডস, যেটাকে বাংলায় বলে ধাতু কল্প। ঠিক আছে, এই জায়গাটা কি মেটালয়েডস। তাহলে জেনারেলি অধাতুগুলো কি হয়, অধাতুগুলো সমযোজী বন্ধন গঠন করে। তো এখানে দেখব কি হাইড্রোজেনও সেম অ্যাজ কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধনে যুক্ত হয়। কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধনে যুক্ত হয়। যদি ধরো যেমন এক্সাম্পল নিই HCl, এটাও একটা সমযোজী বন্ধন, তাই না? এটা কোভ্যালেন্ট বন্ড H আর Cl এর মাঝে। তো সেম অ্যাজ দেখো এখানে যদি বসাই, এদের মতনও ক্যারেক্টার এখানে পাচ্ছি, হাইড্রোজেনের মধ্যে সমযোজী বন্ড বা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, আর ইলেকট্রনিক কনফিগারেশন তাই বলছে। আবার দেখো এখানে ধাতুর দিকে যখন বসানো আছে, ধাতুর দিকে যখন মানে এদিকে অ্যালকালি মেটালের কাছে যখন বসানো আছে, যেটা হচ্ছে হাইড্রোজেন, এই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এদের যে মতন ক্যারেক্টারে কিন্তু পাওয়া যাবে। কারণ কি এরা কি ধাতুগুলো কি হয় জেনারেলি বিজারক হয়, তাই না? বিজারক হয়, তো হাইড্রোজেনেরও সেম, হাইড্রোজেনেরও কি না বিজারক বা বিজারণ ধর্ম আছে, বিজারণ ধর্ম 1 নম্বর। 2 নম্বরে কি বলতে পারবো, ক্যাটায়ন ফর্ম করে। কারণ কি দেখো হাইড্রোজেনের কি একটা ইলেকট্রনিক কনফিগারেশন মানে 1s1, তো একটা ইলেকট্রন H+ হয়ে যাবে। H+ হিসেবে পাই তো আমরা যখন HCl-কেও যখন ইলেকট্রোলাইসিস করি, HCl-কেও যখন করি তখন কি পাবো আমরা, যে কোনো অ্যাসিডের যখন কনসেপ্ট পেয়েছি যে আর্হেনিয়াস ইকুয়েশন, যে দ্রবীয় দ্রবণে বিশ্লেষিত হয় H+ আয়ন দেবে, সেখানে তো H+ই দেয়, ক্যাটায়ন দেয় না, একটা ইলেকট্রন চলে যায়। তাহলে এই যে ক্যাটায়ন দেওয়ার যে ধর্ম, এটা তো কার আছে, সোডিয়ামের আছে, সোডিয়াম Na+ হয়, K+ হয়, তাহলে এদের মতো। তাহলে দেখো এদের মতন আবার এর প্রপার্টিস আছে, ক্যাটায়ন করে, বিজারণ ধর্ম আছে। ঠিক আছে, তাহলে টোটাল কিছু জিনিস, কিছু প্রপার্টিস ধাতুর মতো আছে, মেটালের মতো আছে, আবার কিছু প্রপার্টিস আছে নন মেটালের মতো। তাই এখনও হাইড্রোজেনের অবস্থানটা কনফিউজিং এইখানে পিরিয়ডিক টেবিলের ক্ষেত্রে। এখানেও হতে পারে, গ্রুপ 1-এও হতে পারে, আবার গ্রুপ 17-এও হতে পারে, কিন্তু গ্রুপ 1-এ আমাদের এখানে রাখা হয়েছে। নাম্বার 1 গেল এটা হাইড্রোজেনের অবস্থান। নাম্বার 2 কি, 2 নাম্বার কি, 2 নাম্বার হচ্ছে যে আগেই যখন ল্যান্থানাইডস আমি বলছিলাম, যেটা ড্রব্যাক বলেছি, ল্যান্থানাইডসের যে 14 এলিমেন্টস, দেখো এখান থেকে 57 থেকে 71 অবধি 14টা যে এলিমেন্ট আছে, মৌল আছে, সেগুলো কিন্তু দেখো মডার্ন পিরিয়ডিক টেবিলের একটা রুমেতেই কিন্তু রেখে দেওয়া হয়েছে। ঠিক আছে, এদের জন্য এই 14টা এলিমেন্টের জন্য আলাদা আলাদা কোনো 14টা ঘর নেই, তাই একটাতেই এদেরকে রাখা হয়েছে। এটা একটা ড্রব্যাকস। অ্যাক্টিনয়েডসের ক্ষেত্রেও সেম, 14টা এলিমেন্টকেও এইখানে একটা রুমেতেই রাখা হয়েছে, তাই এটাও একটা ড্রব্যাকস। তো টোটাল ড্রব্যাকস যে আগের মানে যেটা মেন্ডেলিফের পিরিয়ডিক ছিল, সেখানে যে কনফিউশনগুলো ছিল সেগুলো কিন্তু এখানে ক্লিয়ার হয়েছে, এবং তার রেসপেক্টে আমরা কিন্তু এখানে এই জাস্ট হাইড্রোজেনের যে পজিশনটা, ল্যান্থানাইডস আর অ্যাক্টিনাইডসের পজিশন, এগুলো নিয়ে একটু ড্রব্যাকস আছে। বাকি কিন্তু টোটালটাই কিন্তু অনেক কিছুই পিরিয়ডিক টেবিলটা কিন্তু তা পুরোটা কি আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারি। ঠিক আছে, তো এবারে আমি যেমন বলেছিলাম যে একটা করে কোশ্চেন আমি প্রতিটা ক্লাসের শেষে আগের যে কোশ্চেনটা দেওয়া হয়েছিল, যেটা কি না সিমেন্টের জিপসাম কেন ইউজ করা হয়, তাই না? যে সিমেন্টের জিপসাম কেন ইউজ করা হয় সেই কোশ্চেনটা দিয়েছিলাম। তো সেই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে যে সিমেন্টকে কী হবে, জিপসাম যদি না নিই তাহলে কী হবে না, সিমেন্টটা তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে।
সিমেন্টটাকে নিয়ে তো আমরা ইঁটে মাধ্যমে ইঁট বসিয়ে বসিয়ে সিমেন্টের উপরে দেওয়াল তুলি অথবা প্লাস্টার করি, সেই সময়টুকু পাওয়া যাবে না যদি না ওই জিপসামটা দেওয়া হয়। ঠিক আছে, তাই ওই ওই সেটিং টাইমটাকে, অর্থাৎ জমাট বাঁধার যে সময় সেটাকে একটু বাড়ানোর জন্যে কি ইউজ করা হয়, জিপসাম ইউজ করা হয়। তাহলে আগের দিনের যে উত্তরটা সেটা ক্লিয়ার হয়েছে। আর আজকে যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেটা হলো কি, আমাদের যে বড় বড় দামি গাড়ি দেখেছি, সেই গাড়িতে কি হয় না, স্টিয়ারিংয়ে একটা এয়ার ব্যাগ থাকে, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি। এই এয়ার ব্যাগটা কি না, যখন অ্যাক্সিডেন্ট হবে, এটা সেন্সরের মাধ্যমে থাকে, সেন্সর লাগানো থাকে, মানে কোনো যদি সামনে অ্যাক্সিডেন্ট হয় বা ধাক্কা হয়, সেটা অটোমেটিক এই যে স্টিয়ারিংয়ের সঙ্গে লাগানো থাকে অটোমেটিক সেটা খুলে যায়। খুলে গেলে কী হবে, এখানে ধাক্কা হলে দেখতেই পাচ্ছ এর অবস্থা কীরকম, সামনে অ্যাক্সিডেন্ট হতে চলেছে। তো কী হবে না, এর ওই স্টিয়ারিংয়ের সঙ্গে এর ধাক্কাটা লাগবে না, মাঝে এয়ারব্যাগটাকে বাঁচিয়ে দেবে। ঠিক আছে, তো এই এয়ারব্যাগের মধ্যে কোন গ্যাস থাকে এবং তার সিস্টেমটা কীভাবে কাজ করে, সেটা কিন্তু তোমাদের নেক্সট দিনের জন্য কোশ্চেন রইল। ঠিক আছে, এই এয়ারব্যাগের জন্য কোন গ্যাস থাকে এয়ারব্যাগের মধ্যে, এয়ারব্যাগটা যে অটোমেটিক সেন্সরে লেগে অটোমেটিক খুলে যাচ্ছে, এটা তো গ্যাস আছে, না হলে কী জন্য হচ্ছে, সেই গ্যাসটা কি এবং কিভাবে সেটা কাজ করে, বা কী কম্পোনেন্ট দেওয়া থাকে যার জন্য অটোমেটিক ওই অত তাড়াতাড়ি রিয়াকশান করে গ্যাস হয়ে যাচ্ছে, তাই না, সেটা কিন্তু তোমাদের নেক্সট যে ক্লাসে এই কোশ্চেনটা কিন্তু দেওয়া রইল। ওকে, তো আজকে আমাদের যে ভিডিওটা সেটা এতটুকুই পর্যন্ত থাক। আর নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন পিরিয়ডিক প্রপার্টিসগুলো নিয়ে আলোচনা করব। তো এর মধ্যে তোমাদের যদি কোনো কোয়ারিজ বা কোশ্চেন থেকে থাকে ভিডিওটা দেখে, তোমরা কিন্তু এখানে মেল করতে পারো, অথবা যেটা হচ্ছে ekisolloy@gmail.com, অথবা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের কোনো যদি কোয়ারিজ থেকে থাকে, আমরা সেখানে উত্তর দেবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।